দেখছিলেন দেশ বিদেশের সবশেষ খেলার খবরগুলো। আমরা বলছিলাম আমরা আলোচনা করব বিশ্বকাপ নিয়ে এবং বিশ্বকাপ নিয়ে আলোচনা করব, তবে আপনারাও চাইলে আমাদের সাথে এই আলোচনায় যুক্ত হতে পারেন। স্ক্রিনে দেখার নম্বরে আপনাদের মতামত পোস্ট থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। শুরুতে যে সনদ বাবুর কাছে দাদা যদি একটু বলি যে ইতোমধ্যে কিন্তু আসলে বিশ্বকাপে যে একটা ফ্লেভার বা উৎসাহ যদি বলি যে মানে 6 মাস বাকি, এতেই কিন্তু শুরু হয়ে গেছে। যদি বলি যে গতকালকে যেই আপনার সূচি প্রকাশ হলো, তারপর থেকে কিন্তু একটা আনন্দমুখর পরিবেশ শুরু হয়ে গেছে। আসলে বিশ্বকাপটা কতটুকু আনন্দ দেয় আমি যদি বলি যে ফুটবল প্রেমীদের কাছে বা স্পোর্টস প্রেমীদের কাছে? ধন্যবাদ বিদুল। এই আমাদের দেশ হয়তো বিশ্বকাপে খেলে না বা কখনো খেলতে পারবে কিনা জানি না, কিন্তু বিশ্বকাপ বাংলাদেশের জন্য একটা বিশাল উৎসাহ এবং হলো যে একটা আবেগেরও জায়গা। মানুষ আমার কোনো কোনো ক্ষেত্রে মনে হয় যে হলে যে মানুষ যদি বাংলাদেশ ফুটবলকে যদি এইভাবে ভালোবাসতো, যেভাবে আমরা ব্রাজিল আর আর্জেন্টিনা নিয়ে মাতামাতি করি, তাহলে আমাদের দেশে না কি হতো, সেরকম যদি হতো। আসলে আবার যদি অন্যভাবে দেখেন, আমাদের দেশের মানুষ খুবই ফুটবল প্রিয় মানুষ, কারণ আমাদের ঐতিহ্যগতভাবে আমাদের দেশে হলে যে ফুটবলটাই সবচেয়ে বেশি জনপ্রিয় খেলা। সেই 70s থেকে শুরু হয়ে দেশের জন্ম বা তার আগের যে রুট, সব কিছু ধরলে হলে যে ফুটবলটাই আমাদের হলে যে আসলে হলে যে একদম হলে যে বাংলাদেশের রক্তের মধ্যে মিশে আছে। তো সেই জায়গাতে হলে যে বাংলাদেশে ফুটবল প্রিয় মানুষের সংখ্যা এত বেশি। আর এখনকার প্রজন্ম বিদেশের ধরেন যে ইউরোপিয়ান লিগগুলো দেখার সুবাদে তারা ফুটবলের সঙ্গে এত ওতপ্রোতভাবে জড়িত যে এইটা কখনো মানে ওয়ার্ল্ড কাপটাকে ইগনোর করা কোনো সুযোগ নেই। যার ফলে এখন দেখবেন না হলে যে গতকাল থেকে শুরু হয়ে গেছে ব্রাজিল কিভাবে উঠবে, আর্জেন্টিনা কিভাবে যাবে, মানে সবাই যেই দল সাপোর্ট করে সেই দল নিয়ে এমন চুলচেরা বিশ্লেষণ শুরু করেছে যে কিভাবে তার দলটাকে ফাইনালে পৌঁছানো যায় বা হলো যে মানে বাধাগুলো কি আছে, সেই বিশ্লেষণগুলো খুব খুব শুরু হয়েছে এখন। এবং শুরু হয়েছে, আমরা যদি বলি যে একটু গ্রুপগুলোর দিকে যদি আসি, যদি আর্জেন্টিনা, যে আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডান, আসলে এবার 3 দেশে বিশ্বকাপ। আপনি জানেন যে 3 দেশে বিশ্বকাপ, সেই জায়গায় 16টা শহরে খেলা হবে এবং সময়ের অনেক তারতম্য রয়েছে। আমরা যদি বলি যে 10টা থেকে শুরু করে 11টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, মানে প্রতি ঘন্টায় কিন্তু আসলে খেলা এক এক দিন এক একটা সময় খেলা হবে। এই জায়গাটা একটু দর্শকদের জন্য চ্যালেঞ্জিং হবে কিনা? আসলে যারা ফুটবল দেখে না তাদের জন্য হলে যে কোনো কিছুই চ্যালেঞ্জিং না, এটা আমার কাছে পার্সোনালি মনে হয়। এরা হলে যে ইউরোপিয়ান লিগ দেখে হলে যে রাত বা পুরো রাত জেগে, রাতে 2টা থেকে খেলা হচ্ছে, 2টা থেকে 4টা, সে তো 2টা থেকে 4টা, 4:30 পর্যন্ত সে নির্ঘুমেই থাকে। তো যারা ফুটবল লাভার বাংলাদেশে, তাদের জন্য টাইম কোনো ইস্যু না। আমার কাছে বরং এটাও মনে হয় যে রাতের বেলা হওয়াতে তার হলে যে এই ফুটবল লাভারদের জন্য সময়টা খুব ভালো হয়েছে। দিনের বেলা হলে অনেক কাজ থাকে বা অনেকের অফিস থাকে। তো আমার কাছে এই রাতের বেলার সময়টা মানে আমি পার্সোনালি খুব ফিল করি যে এটা খুব ভালো হয়েছে। আমরা একটু গ্রুপগুলো একটু দেখে নিতে চাই। আমরা শুরু যদি করি যে আর্জেন্টিনার গ্রুপটা একটু দেখি, সেই জায়গায় কিন্তু দেখা যায় যে আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডান কানসাস সিটিতে এবং ডালাসে খেলা। এবং তারা কিন্তু এভাবেই খেলাগুলো যদি দেখি যে আবহাওয়ার কারণে কিন্তু ডালাস ক্লোজ ডোর স্টেডিয়াম, তারা চিন্তা ভাবনা করেছে যে এই স্টেডিয়ামগুলো যদি তারা খেলা পড়বে, দেখা গেল ওই সময় দুপুরবেলা, যেন তাদের ওই আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়ার জন্য তারা কিন্তু এই মানে আটকানো স্টেডিয়ামে খেলা দিচ্ছে এবার। তো এই জিনিসগুলো কিন্তু তারা মাথায় রেখেছে। হ্যাঁ, এই জিনিসগুলো ধরেন যে হলো যে যখন 6 মাস আগে থেকেই শুরু করছে, তখন এই জিনিসগুলো মানে তার নতুন আবহাওয়া, নতুন পরিবেশ, নতুন কন্ডিশন, এগুলো কোনো কিছু খুব বেশি প্রভাব ফেলবে বলে মনে হয় না। কারণ ইউরোপও এখন হলো যে পুরোপুরি একটা মানে ক্লোজড স্টেডিয়ামের মধ্যে খেলা হয়, ছাদও ঢাকা থাকে। সুতরাং ইন্টারন্যাশনাল প্লেয়ারগুলো এইগুলির সঙ্গে খুবই অভ্যস্ত, যার ফলে এইটা মোটেও সমস্যা হবে না। আরেকটা হলো যে যদি আপনি গ্রুপ পর্বে দেখেন, এবারের গ্রুপ পর্বটা অনেকখানি হলো যে প্রত্যেকটা বড় টিমের জন্য তার মানিয়ে নেওয়ার যথেষ্ট সুযোগ আছে। গ্রুপে খুব বড় চ্যালেঞ্জ নাই। আপনি এখনো পর্যন্ত সবগুলা 12টা গ্রুপ দেখে আপনি হলে যে চাইলেই আপনি মানে কোনো বড় দলকে এলিমিনেট করার কোনো সুযোগ নাই, কারণ আপনার 2টা করে দল যাবে
আবার হলো যে বেস্ট থার্ডের 8টা টিম যাবে। তো আপনার এখানে কোনো বড় দলের জন্য আমার মনে এবং হয় না যে কোনো ভয় আছে। ড্রয়ের পর আমরা যখন দেখছিলাম যে আসলে মানে বিদেশি মিডিয়াগুলো তারা আসলে গ্রুপ অফ ডেথ খুঁজে পাচ্ছে না, যে আসলে গ্রুপ অফ ডেথ প্রতিবারই কিন্তু একটা হয় যে অন্তপক্ষে কোন গ্রুপে বেস্ট 3টা দেশ বা এলিমেন্ট 2টা হবে। এবার কিন্তু সেই জিনিসটার এটা অনেকটাই কম। হ্যাঁ, সেই জিনিসটা কম। আপনার হলো যে অনেক নতুন নতুন দল আসছে। আপনি যেমন বলতে পারেন পানামা, হাইতি, তারপর হলো যে জর্ডান তো আগেও খেলেছে, কেপ বার্দে। এরা কিরকম খেলবে? এরা প্রথমবার কুরাসাওর মতো দেশ, কুরাসাওর বিশ্বকাপ মতো খেলছে। দেশ। এরা এমন না যে এসেই হলে যে খুব বড় বড় টিম রে হলে যে ওরা জায়ান্ট কিলার হয়ে উঠবে, এটা সম্ভব না। তা যার ফলে আর এই গ্রুপের মধ্যেই আমার মনে হয় যে বড় টিমগুলা পুরো কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য একটা দারুণ সুযোগ পাচ্ছে। তারপর মূল খেলাটা শুরু হবে আসলে রাউন্ড অফ 32 থেকে। তারপর কিছু আমরা যদি বলি যে কিছু ম্যাচ রয়েছে যেগুলো হয়তো বা স্পটলাইট থাকবে, যে আপনি যদি বলি যে ব্রাজিলের গ্রুপে যদি বলি যে মরক্কো এবং ব্রাজিল, আপনারা জানেন গেলবার সেমিফাইনাল খেলেছে মরক্কো, এবং তারা একই সাথে তাদের যুব দল এবার চ্যাম্পিয়ন হলো। তো তাদের যে ফুটবলের যেই মানে কি বলে উত্থান, হ্যাঁ, এগুলো কারণ মরক্কোর আপনার হেরিটেজ হলো যে এই যে ফুটবলে তাদের অনেক দিন ধরেই তাদের ফুটবলের কালচার। আপনি দেখবেন যেগুলো হলো যে ইউরোপের অনেক টিমে এইরকম আফ্রিকা থেকে বিভিন্ন প্লেয়ার এসেই হলো যে ইউরোপের টিমগুলোতে খেলছে। হয়তো তারা শরণার্থী হিসেবে চলে আসে, বা তারা যখন একটু ফুটবলটা যখন একটু ভালো খেলতে শুরু করে তার আগে ইয়াং এজে তারা চলে আসে। আপনার পুরো ফ্রান্স টিমেই তো তাই। তো মরক্কো স্পেশালি গতবারের ওয়ার্ল্ড কাপে মরক্কো যে ম্যাজিক দেখিয়েছে আপনার হলো যে তারা স্পেনকে হারিয়েছে, তারপর পর্তুগালকে তো আউটেই করে দিল। সুতরাং এই ম্যাচটা ওই গ্রুপের এই ম্যাচটাই সবচাইতে হলো যে আকর্ষণীয় ম্যাচ হবে। এখন আপনি বলতে পারেন যে ওই ম্যাচ বলা যায় ওই ম্যাচ যে জিতবে সেই গ্রুপ লিড করবে। অনেকে হলে যে এই ম্যাচকে 50-50 ভাবছে, অনেকে ব্রাজিলকে ফেভারিট রাখছে। আপনি আসলে কি ভাবছেন, আমার যদি অনেক দূর এখনো? আমার মনে হচ্ছে ব্রাজিলের এখনকার যে ফর্ম তাতে ম্যাচটা 50-50, ব্রাজিলকে আমি ফেভারিট ভাবছি। ওকে, ব্রাজিলকে, কারণ এখনকার ফর্মে ব্রাজিল খুব একটা ভালো অবস্থায় নাই। তবে আনচেলত্তি যাওয়ার পর কি কিছুটা গোছানো হয়েছে কিনা আসলে? আনচেলত্তির একটা সুবিধা আছে। আনচেলত্তি হলো যে আমার পার্সোনালি মনে হয় আনচেলত্তি টুর্নামেন্টের কোচ। আনচেলত্তি যতটা না লিগের কোচ, মানে যে টুর্নামেন্টটা সে খুব ভালো রিড করতে পারে। আপনি নাইলে হলে যে এতবার চ্যাম্পিয়ন্স লিগ জিতাইলো রিয়ালকে, তারপর হলে যে আরও অনেক চ্যাম্পিয়ন্স লিগ আছে, তার চ্যাম্পিয়ন্স লিগ জয় আছে বিভিন্ন ক্লাবের হয়ে। তো আনচেলত্তি যাওয়ার পর হলে যে আনচেলত্তির খেলা কখনো আপনি দেখবেন না যে সেটা গার্দিওলার মতো খুব ফ্ল্যামবয়েন্ট ফুটবল খেলতেছে তার টিম না, কিন্তু আনচেলত্তি এখান থেকে রেজাল্ট বের করে, আনচেলত্তি ওইখান থেকে তার 2-1 প্লেয়ার দিয়ে সে রেজাল্ট বের করে আনতে জানে। আর 6 বা 7 ম্যাচের এই টুর্নামেন্টগুলো কিভাবে খেলতে হয় এটা আনচেলত্তির চেয়ে কেউ ভালো জানে না। এবং ইতিমধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব দেখা দিয়েছে আসলে, যারা নেইমার ভক্ত তারা কিন্তু তার আসলে বিরোধিতা করছে, কারণ তিনি ইতিমধ্যে কিন্তু নেইমারকে কয়েকটা ম্যাচে নেয়নি, এবং একই সাথে একটা আভাসও পাওয়া যাচ্ছে যে তিনি আসলে বিশ্বকাপে হয়তো নেইমারকে নেবে না। তো এটা কি ব্রাজিল দলের জন্য ভালো কেন? না, ব্রাজিল আমার কাছে মনে হয় যে নেইমারের এখনকার যে ফর্ম, এখনকার যে তার ফিটনেস, সে আসলে ওয়ার্ল্ড কাপ খেলার মতো না। কিন্তু আনচেলত্তি বারবার বলেছেন যে আপনাকে ওয়ার্ল্ড কাপ খেলতে হলে পুরো 100% ফিট হয়ে আসতে হবে। কারণ নেইমারকে চান, আমি যেটা আমি পত্রপত্রিকায় যেটা পড়ি, যেটা বুঝি, উনি নেইমারকে চান। কারণ হলে যে ব্রাজিলের একটা বড় ঘাটতির জায়গা হলে যে তার মাঝমাঠ। নেইমার যদি মাঝমাঠে যদি নেইমার খেলাটা যদি তৈরি করতে পারে, তাহলে হলে যে ব্রাজিল উইল বি ডিফিকাল্ট। ওকে, এবং বিশ্বকাপের কথা আসলে অবশ্যই মানে মেসির নাম তো আসবে, এবং আজকেও তিনি ট্রফি জিতেছে MLS-এ, মানে ফার্স্ট ট্রফি, মানে তিনি আসার পরই ইন্টার মায়ামি সবকটি ট্রফি জিতলো। তো মেসিও কিন্তু কিছুদিন আগে একটা বক্তব্য দিয়েছে যে এইবারের বিশ্বকাপটাও তিনি জিততে চান। সেই ক্ষেত্রে কি মনে হয়? আসলে আর্জেন্টিনা খুব ভালো ফুটবল খেলছে, মানে আর এই কোচের আন্ডারে আর্জেন্টিনা দুর্দান্ত খেলছে। আপনি যদি ব্রাজিলের সঙ্গে তুলনা করেন, ব্রাজিলের যত স্টার আছে হয়তো আর্জেন্টিনায় ততটা নাই, কিন্তু একটা টিম হিসেবে আর্জেন্টিনা ফ্যান্টাস্টিক ফুটবল খেলছে। সেইটা একটা হলো যে এই টিমের জয়ের বা এই টিমের এগিয়ে যাওয়ার একটা বড় কারণ। এই টিম দেখবেন যে এই টিম মেসি, মানে গতবারের
অন্য জিনিস ছিল। এইবার এই টিম মেসি নির্ভর টিম হবে না। মেসি খেললে এটা আর্জেন্টিনার জন্য খুব প্লাস পয়েন্ট হবে যে একটা বাড়তি পাওনা আসলে। একটা বাড়তি পাওনা, একটা বাড়তি উজ্জীবনা, মানে মেসি টিমে আছে, এটা হলে যে তার ইয়াংদের জন্য অনেক বেশি ইন্সপিরেশনাল হবে। এই জায়গাতে হলে যে মেসি আমার কাছে মনে হয় যে মেসি হয়তো 90 মিনিট খেলার মতো মানুষও না এখন ওয়ার্ল্ড কাপ ফুটবলে। মেসি হয়তো হয়তো দেখবেন যে 50-60 মিনিটের পর মেসিকে তুলে নেবে, এমনও হতে পারে মেসিকে সহজ ম্যাচগুলোতে হয়তো মেসি নামবেনই না, এরকমও হতে পারে। কিন্তু মেসি পুরো ক্যাম্পেইনের জন্য, পুরো আর্জেন্টিনার টিমের জন্য একটা বিশাল ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করবে এই টিমটাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য। কারণ এবারের টিমও অনেক ইয়াং প্লেয়ার আছে তাদের, তারা যারা মেসির সঙ্গে থাকলে অনেক বেশি উজ্জীবিত এবং অনেক ভালো খেলার সুযোগ থাকবে তাদের। এবং গ্রুপ পর্বে কিন্তু আরও একটা গ্রুপে যদি নজর দিই, সেটা হচ্ছে ফ্রান্সের গ্রুপটা। ফ্রান্সে কিন্তু রয়েছে সেনেগাল এবং ফিফা প্লে অফ খেলে আসবে একটা দল, এবং একই সাথে নরওয়ে। এইখানে কিন্তু সবাই একটা স্পটলাইটের কথা বলছে যে নরওয়েতে আর্লিং হল্যান্ড এবং এখানে কিলিয়ান এমবাপ্পে, তাদের যে একটা দ্বৈরথ, সেটা দেখার অপেক্ষা আসলে বিশ্ব। হ্যাঁ, এই একটা ম্যাচে দুইটা সুপারস্টার হলে যে মুখোমুখি হবে ওয়ার্ল্ড কাপের, মানে গ্রুপে ওয়ার্ল্ড কাপের এই গ্রুপে ওয়ার্ল্ড ফুটবলের দুই সুপারস্টার মুখোমুখি হবে। এইটা ছাড়া আসলে আর বিশেষ কিছু নাই। কারণ হলে যে আপনি যদি টিম নরওয়ের কথা চিন্তা করেন, সেটা হলে যে ফ্রান্সের সঙ্গে পেরে ওঠার কোনো সুযোগ নাই। যদি আপসেট না হয় ফ্রান্সে এই ম্যাচ হয়তো 2-0 3-0 জিততে পারে। কারণ ফ্রান্স সো স্ট্রং টিম এখন, মানে আপনি যদি সবগুলো অ্যাজ এ টিম আসলে দুর্দান্ত টিম, মানে অ্যাজ এ টিম দুর্দান্ত। আপনার তাদের উসমান দেম্বেলে দুর্দান্ত ফর্মে রয়েছেন, চুয়াউমিনি রয়েছেন, মানে তাদের আসলে কামাভিঙ্গা কি নাই। তারপর হলে যে তাদের যত প্লেয়ার আছে, দুইটা ওয়ার্ল্ড কাপের টিম করতে পারে, তাদের এইরকম সামর্থ্য আছে। সনদবল, আমরা আরো আলোচনা করবো, তোমাদের একটা বিরতিতে যেতে হবে। please। দর্শক আমাদের সঙ্গেই থাকবেন। ক্লেমেন্ট বিয়ন্ড গ্যালারি দিচ্ছি ছোট্ট একটা বিরতি। সবাইকে আবার স্বাগত জানাচ্ছি ক্লেমেন্ট বিয়ন্ড গ্যালারিতে। দর্শক, আমরা আলোচনা করছিলাম বিশ্বকাপে কেমন হলো গ্রুপগুলো। সেই আলোচনায় আমাদের সাথে যুক্ত আছেন সনদ বাবলা, সিনিয়র ক্রীড়া সাংবাদিক, এবং আমি আছি শাফাত মিদুল। চাইলে আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন। স্ক্রিনে দেখার নম্বরে আপনাদের মতামত প্রশ্ন থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। সনদ বাবলা, যেমনটা বলছিলাম, আসলে গ্রুপ পর্বে যে পরিচিতি, সেই জায়গায় কিন্তু পর্তুগালের কথা একেবারে না বললেই নয়। ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপ, মেসিটা গেলবার হয়ে গেছে, এবার কি ক্রিস্টিয়ানো রোনালদোর কোনো সুযোগ দেখছেন কিনা, আসলে পর্তুগালের কোনো সুযোগ দেখছেন কিনা? আমরা যদি টিম হিসেবে মানে ইউরোপের টিমগুলোর মধ্যে হলো যে পর্তুগাল ওয়ান অফ দ্য বেস্ট টিম এখন। পর্তুগালের টিমের মধ্যে এত ট্যালেন্টেড প্লেয়ার আছে, নতুন অনেক প্লেয়ার আসছে। অনেকেই এটা এক ধরনের তো আলোচনায় আছে যে হলে যে রোনালদোবিহীন পর্তুগাল অনেকেই বলতে চায় রোনালদোকে বাদ দিলে অনেক স্ট্রং। আবার রোনালদো যদি খেলে, তাদের যারা এটা বলেন, যে পণ্ডিতরা এটা বলেন যে হলে যে রোনালদো যদি খেলে টিমটা একটু দুর্বল হয়ে যায় ফরওয়ার্ড লাইনে। তো আবার কিন্তু হলে যে তাদের কোচ আবার হলে যে রোনালদোকে এটা মানতে চান না। এবং হলে যে রোনালদো কিন্তু হলে যে আপনি যদি দেখেন, আবার রোনালদো এখনো তার ন্যাশনাল টিমকে ডেলিভার করে, জোড়া গোল দেয় যে কোনো সময়। ওই ক্যালিবারটাই অন্য, আসলে হলে যে গোল করার ক্যালিবারটাই অন্যরকম তার। যদি তার যে ট্যালেন্ট আছে, মানে আপনার পুরো টিমের যে শক্তি আছে, অনেক বেশি ট্যালেন্টেড প্লেয়ার আছে। তো এই জিনিসগুলোকে যদি কোচ যদি ভালোভাবে যদি মিক্সচার করে যদি টিমটাকে যদি এগিয়ে নিতে পারে, এই পর্তুগাল এবার হলে যে পর্তুগাল যদি ফাইনালও খেলে আমি অবাক হব না। যদিও বলি যে একটা প্রেডিকশন অনুযায়ী দেখা যাচ্ছে ওদের পর্তুগালের সঙ্গে পর্তুগাল আর আর্জেন্টিনার দেখা হয়ে যাচ্ছে কোয়ার্টার ফাইনালে। যদি মানে যারা ফেভারিট এভাবে এগিয়ে নিলে দেখা যায় যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়। কোয়ার্টার ফাইনালে দুই দলের দেখা হয়ে যাচ্ছে। এখন এই দুই দলের সঙ্গে যারা জিতবে, এখন কোয়ার্টার ফাইনাল থেকে আসলে সবই তো বড় ম্যাচ, দুই দলের দেখা হয়ে যাবে। এখান থেকে যারা জিতবে তারা আসলে কোনো অবাক হওয়ার কিছু নাই। আবার ওই পাশে দেখা যায় যে ব্রাজিলের সঙ্গে ঠিক কোয়ার্টার ফাইনালে দেখা হচ্ছে ইংল্যান্ডের। তো অনেক ভাববার বিষয় আসলে। হ্যাঁ, অনেক, মানে এখন পর্যন্ত যেরকম প্রেডিকশন অনুযায়ী সব গ্রুপগুলো এগুচ্ছে, তাতে দেখা যায় যে হলে যে
কোয়ার্টার ফাইনাল থেকে বড় বিগ ম্যাচগুলো শুরু হবে, মোটামুটি বিগ ম্যাচগুলো শুরু হবে এবং কোয়ার্টার ফাইনালে দুইটা দল আমাদের বাংলাদেশ যাদের খুব সমর্থন করে, সেই ব্রাজিল আর আর্জেন্টিনা ম্যাচ পড়ে যাবে বিগ অপোনেন্টের সঙ্গে। এবং আমরা চাই বাংলাদেশি হিসেবে বা ফুটবল লাভার হিসেবে আমরা চাই যে যেন দুটো টিমেই যেন শেষ পর্যন্ত অ্যাটলিস্ট সেমিফাইনাল ফাইনাল পর্যন্ত দুটো না হলেও একটা টিম যেন থাকে। নাহলে আমাদের যখনই হয়তো আর্জেন্টিনা বা ব্রাজিল বিদায় নেয় তখন থেকে আমাদের ওয়ার্ল্ড কাপটা আসলে হলে যে রং হারাতে শুরু করে। এবং রং হারানোর কথা যখন বললেন, আমি আসলে যদি বলি যে এই 48 দেশের বিশ্বকাপ কি কিছুটা রং হারিয়েছে কিনা আসলে, কারণ এরপর আরো প্ল্যান করছে যে 64 দেশ আনবে, মানে এতেই মনে হচ্ছে যে কিছুটা রং হারিয়েছে, আমার কাছে মনে হচ্ছে ব্যক্তিগতভাবে। এইটাও আমারও তাই মনে হয়। যেমন হলে যে আমরা শোয়ের মাঝখানে আমরা আলাপ করছিলাম, ধরেন যে কেপ বার্দে স্পেনের ম্যাচ দেখার জন্য কে নির্ঘুম রাত কাটাবে, মানুষকে টানবে না। হ্যাঁ, হয়তো স্পেনের লোক আর হলে যে কেপ বার্দের লোকজন দেখবে। তো মানে জার্মানি কুরাসাও দেখলো, এই জার্মানি হচ্ছে ব্রাজিলকে দেয় 7 গোল, আর্জেন্টিনাকে দেয় 4 গোল, তারা খেলবে কুরাসাওর সাথে। এটা আসলে হলে মানে এই যে ফুটবলের যে বিশ্বায়ন, যে ফুটবলটাকে ছড়িয়ে দেওয়ার যে ইনফান্তিনো যে নীতিটা নিয়েছে, এটারই অংশ যে হলো যে সব জায়গা থেকে আরো বেশি বেশি টিমগুলো নিয়ে আসা। তবে এইগুলো করতে গিয়ে আমার কাছে মনে হয়, পার্সোনালি মনে হয় ভবিষ্যতে বাংলাদেশের সুযোগ আছে কিন্তু, তাহলে অনেকেরই সুযোগ আছে, কিন্তু আমার কাছে মনে হয় ফুটবলটা আসলে যারা ভালো খেলে সেই ইউরোপ থেকে অনেক 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 ভালো ভালো টিম বাদ পড়ে যায়। আমার মনে হয় যে পুরো ইউরোপকে নিয়ে ইতালির আসলে প্লে অফ খেলে আসতে হয়। এটা কি দুর্ভাগ্য, এটা আসলে যায় না আসলে, নামের গত দুবার তারা হলে যে ওয়ার্ল্ড কাপেই খেলতে পারে না, এবার তৃতীয়বারের মতো হবে যদি না খেলতে পারে। অথচ আমরা একেবারে শেষ সময় আসলে দাদা আমরা শেষ করব, এবং আমরা আশা করি যে আসলে একটা ভালো ওয়ার্ল্ড কাপই হবে। আমার কাছে যে মনে হয় যে এই গ্রুপটা হয়েছে, এতে মানে শেষ পর্যন্ত আসলে উত্তেজনাই ছড়াবে। অবশ্যই। দর্শক, শেষ করছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি।